স্বাগত। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। হাজিদের সঙ্গে চুক্তি ভঙ্গ বা প্রতারণার বিচার দেশেই, হজ এবং ওমরা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। আরও 1800 রোহিঙ্গাকে কাল নেওয়া হচ্ছে ভাসানচরে। উখিয়া থেকে চট্টগ্রামের পথে 30টি বাস। মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মীর কাসেমের $2.5 কোটি খোঁজে দুদক, বিএফআইইউকে চিঠি। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবর। হজ এবং ওমরা এজেন্সি হাজিদের সাথে সৌদি আরবে চুক্তি ভঙ্গ বা প্রতারণা করলেও বাংলাদেশেই সেই অপরাধের বিচারের বিধান রেখে হজ এবং ওমরা ব্যবস্থাপনা আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণে 2 বছর জেল এবং 5 লাখ টাকা জরিমানার বিধান করে মহাসড়ক আইনের অনুমোদন দেওয়া হয়েছে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে অংশ নেন মন্ত্রীরা। বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বলেন, হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2020-এর খসড়ায় হজ এজেন্সি অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আর ওমরা এজেন্সির অনিয়মের ক্ষেত্রে নিবন্ধন খোয়ানের সঙ্গে সর্বোচ্চ 15 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে, জানান মন্ত্রিপরিষদ সচিব। হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ গিয়ে যদি ওই দেশেও ঠকায়, তাহলে সেটাও সেই অপরাধটা এইখানে করা হয়েছে বলে গণ্য হবে এবং সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ক্রিমিনাল বা লিগাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া যাবে। মহাসড়ক আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশের সব মহাসড়ক পর্যায়ক্রমে 4 লেনে উন্নীত করা হবে, জানান মন্ত্রিপরিষদ সচিব। মহাসড়কের উপরে অবৈধভাবে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করলে অনধিক 5 লাখ টাকা জরিমানা বা 2 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান আছে নতুন আইনে। আর অস্থায়ী স্থাপনার জন্য অনধিক 50,000 টাকা জরিমানা বা 2 বছর কারাদণ্ড দেওয়া যাবে। এখন আস্তে আস্তে আমরা 4 লেনে চলে যাচ্ছি। মাঝখান দিয়ে একটা আপনার মিডিয়ান থাকতেছে এবং 2 সাইডে স্লো মুভিং আপনার ভেহিকলের জন্য করা হচ্ছে। তো যার ফলে যেটা মহাসড়ক যেটা বিবেচিত হবে মাঝখানে, সেটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে যে মহাসড়কে কত স্পিডে গাড়ি সবসময় চলতে পারবে। সেই ক্ষেত্রে আমরা যদি নিয়ন্ত্রণ না করি এবং কিছু ফ্যাসিলিটিস মানুষকে যদি না দেই, তাহলে এই মহাসড়ক ব্যবস্থা ঠিকভাবে চালানো সম্ভব হবে না। এদিকে টাঙ্গাইলের ধনুয়া এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার নলকা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য 11,246টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জুন 19 থেকে আগস্ট 2020 পর্যন্ত। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম। জনাব তসলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখেছি যে খসড়ার আসলে অনুমোদনের কথা বলা হয়েছে, যেটি জানতে চাই আসলে এই আইন করতে হলো সরকারকে বাধ্য হয়ে, আপনারা কি সেটি নিয়ন্ত্রণ করতে পারছেন না বলেই আসলে আজকে এই পরিস্থিতি হলো? দেখুন, আইন অ্যাকচুয়ালি বর্তমানে একটি বিধিতেই হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর এই আইন করার বিষয়টিও দীর্ঘদিন থেকেই প্রক্রিয়াধীন ছিল। আজকে সেইটি বাস্তবায়নের জন্য, অর্থাৎ আইনটি পরিপূর্ণ করার জন্য এখন কাজ চলছে। তো না, ইতিমধ্যে আপনি যেটা বলেছেন আমরা কি সামলাতে পারছি কিনা, আমরা সামলাতে পারছি বলেই আমি মনে করি যে হজ ব্যবস্থাপনা এখন আগের চাইতে অনেক ভালো। আগে হজ যাত্রীদের যত অভিযোগ ছিল এবং বিড়ম্বনা ছিল, সেটা কিন্তু বহুলাংশে হ্রাস পেয়েছে। শুধু হ্রাস নয়, এটা এখন অনেক, আমি মনে করি যে আগের চাইতে অনেক ভালো আছে। যার কারণে আপনারা দেখেছেন এবং দেশবাসী দেখেছে 2019 সালের হজ একটি একেবারে অনেকটাই কম অভিযোগ নিয়ে পরিচালিত হয়েছে। সৌদি আরবেও তেমন কোনো অভিযোগ ছিল না এবং বাংলাদেশেও খুব বড় কোনো ঘটনা ঘটেনি। বিশেষত একটি বিষয়ে আপনাকে আমি অবহিত করি। এক সময় অনেক আগে এখানে সর্বশেষ
হজ ফ্লাইটটি চলে যেত তখনও শত শত হাজার হাজার হজ যাত্রী এহরামের কাপড় পরে তারা আন্দোলন সংগ্রাম করত, কিন্তু আজকে আর সে অবস্থাটি নাই। আজকে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে এসেছে এবং হজ যাত্রীদের স্বাচ্ছন্দ্যে হজে গমনের জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, পাশাপাশি হাবও কিন্তু তৎপর, যার কারণে হজ যাত্রীগণ এই সুবিধাটি পাচ্ছেন। আসলে এই আইনটির ফলে আপনারা নতুন ধরনের কি ধরনের ব্যবস্থা আপনারা নেবেন আর আপনাদের এই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য? না দেখুন, আমি মনে করি শুধু আইন বা বিধি দিয়েই একটি সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ যখন একটা কালেকটিভ ম্যানেজমেন্ট থাকে, বহু পক্ষের লোকদের দ্বারা হজ একটি বিশাল যজ্ঞ এবং আন্তঃরাষ্ট্রীয় বিষয়, এক দেশ থেকে আরেক দেশে যাবে এবং এখানে যাওয়ার ক্ষেত্রে সময় মানতে হয়, দিনক্ষণ মানতে হয়, এটা সাধারণ কোনো ট্রিপ নয়। সময় দিনক্ষণ মেনে যাওয়া আসা ইত্যাদি খুব জটিল একটি প্রক্রিয়া, যেহেতু সেখানে ছোটখাটো অভিযোগ আমরা ইত্যাদি। বরাবরই দেখি যে আপনি যদিও আপনার ব্যাখ্যা দিচ্ছেন, যেটি আমি জানতে চাই যে আসলে এই যে এজেন্সিগুলোর অনিয়মের বিরুদ্ধে বরাবর আমরা অভিযোগ পেয়ে আসছি এবং হজের মতো একটি বিষয়, খুব সেন্সিটিভ একটি বিষয়, এখানেও বারবার এই যে এজেন্সিগুলোর অনিয়ম বারবার চোখের সামনে আসছে এবং যার কারণে আসলে মানে বলতেই হচ্ছে যে এই কঠিন আইনটি আসলে করতে হয়েছে। তো এই জায়গাটিকে আসলে আপনাদের ব্যর্থতা বলা যায় কিনা? আমি একটু এখানে আপনাকে সংযুক্তি দিতে চাই। বস্তুত আইনটি কঠিন কিনা, আপনি বর্তমানেও কিন্তু একটি নীতিমালা দিয়েই চলছে এবং নীতিমালা এবং এই আইনটি প্রায় একই রকম। তো তাহলে অর্থাৎ শুধুমাত্র নীতিমালা বা আইন দিয়ে কালেকটিভ একটি ম্যানেজমেন্ট সম্ভব নয়। এখানে আমরা যেটা করেছি যে হজ এজেন্সিদেরকেও আগের থেকে সচেতন করা, দায়িত্বশীল করার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি। পাশাপাশি হজ যাত্রীদেরও কিন্তু ভুল কিছু, আপনি বলবো যে যেমন মধ্যস্বত্বভোগীদের সহায়তা নেওয়া ইত্যাদি ইত্যাদি যেগুলি ছিল, হজ যাত্রীদেরকে আমরা সচেতন করার চেষ্টা করেছি। কিছু এজেন্সির ক্ষেত্রে দেখেছি বারবারই আপনারা বলেছেন যে ব্যবস্থা নেবেন, কিন্তু তারা কিন্তু প্রতিবারই একই ধরনের ভুল করেছে এবং তারা এই ধরনের অনিয়ম করে গেছে। সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বারবারই ছাড় দেখেছি। সেই জায়গাগুলোকে কতটুকু কঠোর আপনারা হতে পেরেছেন? আপনি যেটা বলেছেন যে না, প্রতি বছরই কিন্তু একটা যদি অভিযোগ থাকে কোন এজেন্সির বিরুদ্ধে, তাদের শুনানি হয়, সেখানে হজ যাত্রী অভিযোগ যিনি দিয়েন সে হজ যাত্রী থাকেন এবং এজেন্সির মালিক থেকে শুনানি হয়, তাদের শাস্তি হয় ইত্যাদি, সেটা হয়। কিন্তু বরং আমি আপনাকে একটি বিষয় জানাতে চাই যে বর্তমানে শাস্তির সংখ্যা ক্রমহ্রাসমান। 2017, 18, 19 এইভাবে, কারণ শাস্তির সংখ্যা হ্রাসমান কেন? যেহেতু অভিযোগের সংখ্যা হ্রাসমান। তাহলে আমাদের ইচ্ছা এটাই যে অভিযোগ থাকবে না, অভিযোগ যাতে না থাকে, বরং এই আইনগুলির প্রয়োগ যাতে না করতে হয়। তবে এখানে আমি একটি কথা বলবো, আইনের অত কঠোরতার প্রয়োজন সর্বক্ষেত্রে হয়তো নাই, কিন্তু আমাদের সকলকে সচেতন হতে হবে, যে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। সরকার নিশ্চয়ই সেটি মাথায় রেখে আসলে আইন করেছেন, নিয়ন্ত্রণ করবার জন্যই তাদের ইচ্ছে আছে বলেই করেছেন এবং আশা করি আপনারাও সেই দিকে হাঁটবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লন্ডন থেকে যারা আসবেন তাদের 14 দিন থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। তারা হজ ক্যাম্প বা হোটেলে থাকতে পারবেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, লন্ডন ফ্লাইট থেকে যে ব্যক্তি আসুক না কেন তাকে নিয়ম মানতে হবে। করোনা নেগেটিভ রিপোর্ট থাকলেও তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। ঢাকার দিয়াবাড়ি ও হজ ক্যাম্পে কোয়ারেন্টিনের পাশাপাশি হোটেলের ব্যবস্থাও রাখা হবে। হোটেলের নিজস্ব খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কবে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে সে বিষয়ে শিগগির নোটিশ জারি করা হবে। যে আসুক, তার যদি গতকালকেরও আপনার থাকে নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পালসারি কিসে থাকতে হবে? 14 দিন। দেশে করোনায় আরো 27 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 23 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 7,479 জনের। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47। 167টি ল্যাবে গত 24 ঘন্টায় 12,617 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 932 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.39%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে
5,10,080 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,357 জন। এ নিয়ে মোট সুস্থ 4,53,318 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 88.87%। বিশ্বে রোববার করোনায় মৃত্যু হয়েছে প্রায় 7,000 মানুষের। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 17,73,000। নতুন 4 লাখের বেশি শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 8,12,00,000-এর বেশি। একদিনে 1200 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন শনাক্ত 1,21,000 রোগী। জাপানের পর এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্য থেকে আসা 3 দক্ষিণ কোরীয় দেহে তা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তাদেরকে বিমানবন্দরে পৌঁছার পরই পরীক্ষা করা হয়, রাখা হয়েছে কোয়ারেন্টিনে। এর আগে নরওয়েতেও এক ব্যক্তির করোনায় নতুন ধরন শনাক্ত হয়। ভ্রমণের উদ্দেশ্যে জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ রুখতে 2 সপ্তাহের তৃতীয় লকডাউন জারি হয়েছে ইসরায়েলে। এদিকে জার্মানিতে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 30,000, আর সাউথ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা 10 লাখের উপরে। এবার যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সঙ্গে চট্টগ্রামে পাওয়া ভাইরাসের আংশিক মিল পাওয়ার কথা জানালেন গবেষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ভাইরাসের জিন বিন্যাস করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন গবেষকরা। চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে পাওয়া করোনা ভাইরাসের নমুনা নিয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নির্বাচিত 46টি নমুনার মধ্যে 33টির 99% জিনোম সিকোয়েন্স উন্মোচনে সফল হওয়ার কথা জানিয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন বিভিন্ন এলাকার 30টি সিকোয়েন্সের 126টি মিউটেশন বা রূপ পরিবর্তন হয়েছে। এর মধ্যে 5টি মিউটেশন সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে। এছাড়া বিশ্বজুড়ে ব্যাপকভাবে ছড়ানো D614G রূপটির প্রাধান্য দেখা গেছে চট্টগ্রাম বিভাগেও। মিল পাওয়া গেছে বিভিন্ন দেশের নমুনার সঙ্গেও। প্রত্যেকটা জেলার সাথে কম বেশি ইউএসের যে ভাইরাসের যে জিনোম সিকোয়েন্স এটার সাথে আমরা মিলে এনসিপি এর যে ডাটাবেস আছে ওটার সাথে আমরা কম্পেয়ার করে আমরা এই তথ্যটা পাচ্ছি ব্লাস্ট করার পর। এরপর আমরা ইউরোপের সাথে মিল পেয়েছি, মধ্যপ্রাচ্যের কিছু দেশের সাথে মিল পেয়েছি, ইন্ডিয়ার সাথে পেয়েছি, জাপানের সাথে কয়েকটা পেয়েছি। তো মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আবার আলাদা। সম্প্রতি আতঙ্ক ছড়ানো নতুন ধরনের করোনার 6টি রূপের একটির সঙ্গে মিল পাওয়া গেছে চট্টগ্রামে পাওয়া করোনা ভাইরাসের। তবে বিষয়টি নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন গবেষকরা। নমুনায় আমাদের জিনোম সিকোয়েন্সে পেয়েছি, তার মধ্যে একটা মিউটেশন ওই 6টা মিউটেশনের সাথে 6টা মিউটেশনের একটা, সব কয়টা মিউটেশন মিলিয়ে যে ভয়াবহতা কি প্রকাশ করছে ভাইরাসটা, নাকি শুধুমাত্র সিঙ্গেল একটা মিউটেশনের কারণে ভয়াবহতা প্রকাশ করছে, এ সম্পর্কে আরও ফার্দার গবেষণা দরকার আছে। গবেষকরা জানিয়েছেন এরই মধ্যে 12টি নমুনার জিনের বিন্যাস গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাবেইজে জমা দেওয়া হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ও একাধিক বন্যার প্রভাবে চলতি বছরে নতুন করে দরিদ্র হয়েছে 1,75,00,000 এবং দারিদ্র্যের হার দাঁড়িয়েছে 35%। সোমবার এক অনলাইন আলোচনায় গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় প্রকৃত ক্ষতিগ্রস্ত বিবেচনায় প্রণোদনা দেওয়ার পরামর্শ দেন গবেষকরা। করোনা মহামারীতে গেল 9 মাসে বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা, কমেছে আয়। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির হিসেবে বাংলাদেশে দারিদ্র্যের হার 2016 সালে 24% হলেও 2020-এ দাঁড়িয়েছে 35%। আর নতুন করে দরিদ্র হয়েছে 1,75,00,000 মানুষ। এ সময় নানা সরকারি প্রণোদনা ও সহযোগিতা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছে সংস্থাটি। এবং এই এলাকারই জনপ্রতিনিধি সোমবার করোনা ও বন্যা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনা বিষয়ক এক অনলাইন সংলাপের আয়োজন করে সিপিডি। আলোচনায় উঠে আসে করোনার পাশাপাশি এবছর একাধিক বন্যা এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জগুলোকে আরও কঠিন করে তুলছে। এ সময় কৃষকদের প্রণোদনা ও ঋণ দেওয়ার ক্ষেত্রে সুষম বণ্টনের দাবি জানান সংশ্লিষ্টরা। আরো ভালোভাবে এটাকে বাস্তবায়ন করা যায় যখন নাকি আমরা জনসংখ্যা ভিত্তিতে না, যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটার ভিত্তিতে যখন আমরা বাস্তবায়নটা যখন করি তখন কিন্তু এটা আরো ভালোভাবে আমরা তাদেরকে শনাক্ত করতে পারি।
এবং সম্পদটাও ভালোভাবে ব্যবহার করা যায়। তবে শুধুমাত্র প্রণোদনার মাধ্যমে সমস্যার সমাধান হবে না। করোনায় যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত বলে মত দেন সিরাজগঞ্জ সংসদ সদস্য তানভীর শাকিল জয়। এ সময় ভূমিহীন কৃষকদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। একটি বড় অংশ কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন। তারা যখন গ্রামে ফেরত আসছেন তারা কিন্তু নতুন ভাবে মানে দরিদ্র যে ক্রাইটেরিয়া তার মধ্যে তারা পড়ে যাচ্ছে। তাদেরকে স্বল্প পুঁজি দিয়ে ক্ষুদ্র ব্যবসায় কিভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টি কিন্তু আমি মনে করি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কারণ শুধু প্রণোদনা দিয়ে তাদেরকে কিন্তু সঠিকভাবে সহযোগিতা করা যাবে বলে আমার মনে হয় না। এ সময় কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে জটিলতা কমানোর দাবি জানান কৃষকরা। এছাড়া প্রণোদনা বিতরণ সহজ করতে চরাঞ্চলে উন্নত যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বেচ্ছায় যেতে ইচ্ছুক এমন আরও 1804 জন রোহিঙ্গা দ্বিতীয় দফায় ভাষান্তর যাচ্ছেন। সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 3 দলে ভাগ হয়ে বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। মঙ্গলবার সকালে ভাষান্তরে নেওয়া হবে রোহিঙ্গাদের। সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 3 দলে ভাগ হয়ে বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন তারা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 30টি বাস এবং 20টি ট্রাকে করে এইসব রোহিঙ্গাকে নেওয়া হয় চট্টগ্রাম বোট ক্লাবে। সেখান থেকে মঙ্গলবার সকালে ভাষান্তরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 রোহিঙ্গা পরিবার স্বেচ্ছায় ভাষান্তরে গেছেন। এর আগে মালয়েশিয়া যাবার পথে সমুদ্র উপকূলে আটক 3 শতাধিক রোহিঙ্গাকেও সেখানে রাখা হয়েছে। ভাষান্তরে রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা করছে বাংলাদেশ সরকার। এছাড়া দেশি 22টি এনজিও আগামী 1 বছর ভাষান্তরে থাকা রোহিঙ্গাদের খাবার সহ অন্য সব সহযোগিতা দিচ্ছে। এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। ডক্টর সাদেকা হালিম, প্রথমেই জানতে চাই যে এই উদ্যোগটি একটা পরিকল্পিত উদ্যোগ, কিন্তু এটি নিয়ে আমরা দেখছি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এক ধরনের দ্বিধা আছে, কোনো কোনো দেশ এটার বিরোধিতাও করছে। এইটি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমরা জানি যে প্রথম দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় 1642 জন রোহিঙ্গা মানুষজনকে ভাষান্তর নেওয়া হয় এবং দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা জানতে পারছি যে প্রায় 800 জন রোহিঙ্গা মানুষকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা যেটা শুনেছি, যখন প্রথম পর্যায়ে এই সিদ্ধান্তটি সরকার গ্রহণ করে তখন কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের প্রতিনিধিদেরকে কিন্তু ভাষান্তর নেওয়া হয়েছিল এবং সেখানে 40 জন যাদেরকে আমরা লিডার বলি বা তারা নিজস্ব রীতিতে তারা তাদেরকে ক্যাপ্টেন বলে, তাদেরকে নেওয়া হয় এবং তারা কিন্তু ভাষান্তর দেখে চলে যায়। এবং আপনারা জানেন যে যখন প্রথম পর্যায়ে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সেই সময় গণমাধ্যমের প্রতিনিধিরাও একই জাহাজে করে কিন্তু তারা ভাষান্তর গিয়েছেন এবং সম্পূর্ণ এলাকাটা তারা ঘুরে দেখার সুযোগ পেয়েছেন। তারা সেখানে রাত্রিতে অবস্থান করেছেন, কিভাবে এই শরণার্থীদেরকে রাখা হচ্ছে বা আমি যদি বলি যাদেরকে ফোর্সফুলি ডিসপ্লেস করা হয়েছে রাখাইন রাজ্য থেকে, তাদেরকে কিভাবে রাখা হচ্ছে সবটাই তারা পর্যবেক্ষণ করেছেন। প্রথম থেকে আমরা দেখেছি যে আন্তর্জাতিক কিছু সংস্থা বা মানবাধিকার সংস্থা তারা বলছেন যে বিষয়টি যে রোহিঙ্গাদেরকে আসলে সঠিকভাবে সরকার তাদেরকে কোনো কথাবার্তা বলেননি, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে ইত্যাদি, এবং সেখানে যে এলাকাটাতে নেওয়া হচ্ছে যে চরটি সেখানে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা অন্যান্য কোনো সমস্যা হতে পারে। তো সেটির উত্তরে আমরা এটা বলতে চাই যে সরকার কিন্তু এখানে কোনো লুকোচাপা করেনি, দিনের আলোয় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অত্যন্ত আমি বলবো একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই। প্রথম পর্যায়ে যাওয়ার পরে তারা কিন্তু তাদেরকে সেলফোন দেওয়া হয়েছে এবং সেলফোনের মাধ্যমে তারা এই যে ক্যাম্পে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যাদেরকে তারা রেখে এসছে তাদেরকে দেখিয়েছেন যে ভাষান্তরে তাদের জন্য কি ধরনের ব্যবস্থাপনা আছে, পুকুর আছে, মাছ আছে। একটা বিষয় একটু জানতে চাইবো যে এই ক্ষেত্রে আমরা দেখছি যে একদম মানবেতর জীবন যেখানে কক্সবাজারে তারা যেভাবে থাকে সেখান থেকে উন্নত জীবনে নিয়ে যাওয়া হচ্ছে, সেইটা আমেরিকা সহ অনেক দেশই তারা এটার বিরোধিতা করছেন। তাদের দিকের যুক্তিটা কি?
তাদের দিকে তো আমরা কোনো পরিষ্কার যুক্তি দেখতে পাচ্ছি না। তারা একটা বলছে যে প্রায়র কনসেন্ট, অর্থাৎ আমি তাদেরকে স্থানান্তর করার আগে সরকার তাদেরকে বলেনি কেন, কিন্তু সরকার তো এখানে তাদেরকে বলে কই নিয়ে যাচ্ছে। যারা গিয়েছেন এই দ্বিতীয় পর্যায়ে, এমনকি যারা প্রথম পর্যায়ে গিয়েছেন তারাও কিন্তু স্বেচ্ছায় গিয়েছেন, তারা একটা সিদ্ধান্ত নিয়ে গেছেন। এবং দ্বিতীয় পর্যায়ে যারা গেছেন তারা তো সমস্ত ভিডিও কলের মাধ্যমে নিজেদের মানুষ দ্বারাই দেখেছেন যে ভাষাঞ্চরের আসলে কি অবস্থা আছে, তারা সেখানে অবস্থান করতে পারবে কিনা তাদের সন্তানদেরকে নিয়ে, এবং সেটা খুব পরিষ্কার ভাবে। কিন্তু আন্তর্জাতিক সংস্থা তারা যেহেতু একটা যুক্তি তারা দেখাতে পারে যে সেটা হচ্ছে যে তারা যেহেতু শুরু থেকেই বাংলাদেশ সরকারের সাথে সাহায্য সহযোগিতা করেছেন, সেখানে UNHCR বলি, হিউম্যান রাইটস ওয়াচ বলি বা অন্যান্য যে সকল রিজিওনাল বেসড এনজিও যাদের অফিস আছে আপনার কক্সবাজারেও, যাদের ঢাকাতে অফিস আছে, বা বিভিন্ন দেশ থেকে যারা এসে কাজ করছেন, তারা মনে করছেন যে তাদেরও একটি অবস্থান আছে। অবশ্যই তাদের অবস্থান আছে এবং সরকার তো সেখানে কোনো দরজা বন্ধ করে দেয়নি। তারা বলেছেন যে তারা আসুক, তারা ডায়ালগ করুক, তারা ভাষাঞ্চলে যে তারা দেখুক। একটা বড় জায়গা হচ্ছে যে তারা প্রাকৃতিক দুর্যোগের কথা বলেছিল, কিন্তু আমরা জানি যে সেখানে যে 13,000 যে আমার একরের যে জমিটা পুরা মানে ভূমিটা আছে ভাষাঞ্চলে, সেখানে মাত্র 1702 একর ভূমি ব্যবহৃত হয়েছে, যেটা কিনা এমবেকমেন্টের মধ্যে এই যে 120 ক্লাস্টার হাউসেস সেটার জন্য 432 একর পরিমাণ জমি ব্যবহৃত হয়েছে। তার মানে বিশাল ভূমি কিন্তু ব্যবহৃত হয়নি, এবং সেখানে বাঁধ তৈরি করা হয়েছে, সেখানে শেল্টার হোম তৈরি করা হয়েছে, ইভেন ক্লাস্টার হাউসেস গুলো কিন্তু 4 ফিট উচ্চতায় তৈরি করা হয়েছে। সেহেতু প্রাকৃতিক দুর্যোগটা কিন্তু তারা 176 বছর ইতিহাস পর্যালোচনা করেই তারা এই প্রাকৃতিক দুর্যোগের অধ্যাপক সাদেকা হালিম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক মহলের তেমন কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে সরকার বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে আসছে, এজন্য কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে। তিনি বলেন, প্রায় 12 লাখ রোহিঙ্গা টেকনাফ উখিয়ায় আশ্রয় নেওয়ায় তাদের ভরণ পোষণে বাংলাদেশের অর্থনীতিতে প্রবল চাপ তৈরি হচ্ছে, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। ধারণ ক্ষমতার কম জায়গায় অধিক সংখ্যক মানুষ বসবাস করায় মানবিক ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কার কথাও বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম বালিকময় সৈকত ঘিরে পর্যটন শিল্পের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। রোহিঙ্গাদের ভাষা লোক এই কোনো আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাষান্তরে জোরপূর্বক স্থানান্তরের কথা প্রচার করছে, যা আদৌ সত্য নয়। যারা স্বেচ্ছায় যেতে চায় তাদেরকেই কেবল স্থানান্তর করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন ধরে শুধু বাংলাদেশের মানবিকতার প্রশংসা করে যাচ্ছে। আশ্বাসের বাণী শোনানো ছাড়া দৃশ্যমান আর কি হয়েছে? প্রথম ধাপে 23 জেলার 24 পৌরসভা নির্বাচনে 18টিতে আওয়ামী লীগ, 2টিতে বিএনপি এবং 3টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে রাজশাহীর পুঠিয়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিএনপি এবং পটুয়াখালীর কুয়াকাটা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এবং দিনাজপুরের ফুলবাড়িতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এর আগে সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো এই ভোট হয় ইভিএমে। প্রথম ধাপের এই নির্বাচনে 24 পৌরসভায় মেয়র পদে 93 জন, কাউন্সিলর পদে 848 জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 266 জন প্রার্থী। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন ব্যর্থ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আত্মসম্মান থাকলে তাদের পদত্যাগ করা উচিত। বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন মির্জা ফখরুল। তাদের যে আপনার আত্মসম্মান বোধ বলতে যে কিছু নেই সেটাই প্রমাণিত হচ্ছে। কারণ যে দেশে আপনার বিশিষ্ট নাগরিকেরা, বুদ্ধিজীবীরা সবাই মনে করে যে নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ, তাহলে তাদের তো থাকা উচিত না। অনার ডিমান্ড করে যে দে শুড রিজাইন এন্ড গো। বাইসাইকেল লেন দখলমুক্ত করতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় পুলিশ বক্স এবং কয়েকটি টং দোকান উচ্ছেদ করা হয়েছে। ডিএনসিসি বলছে,
কোনো অবস্থাতেই সড়ক এবং ফুটপাত দখল হতে দেওয়া যাবে না। এদিকে পঞ্চম দিনের মতো গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ 7 লেনের এই সড়কের একটি লেন করা হয়েছে বাইসাইকেল চলার জন্য, কিন্তু শুরু থেকেই সেই লেন দখলে ছিল টং দোকান, পুলিশ বক্স এবং ব্যক্তিগত গাড়িতে। সোমবার দ্বিতীয় দিনের মতো লেনটি দখলমুক্ত করতে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সব উচ্ছেদ করা হলেও বিপত্তি বাধে পুলিশ বক্স সরাতে। অবশেষে মেয়র আতিকুল ইসলামের নির্দেশে ভাঙা হয় পুলিশ বক্সটি। এতে দীর্ঘদিন পর উন্মুক্ত হলো সাইকেল লেন। শুধু উচ্ছেদ নয়, দখল ঠেকাতে এখন থেকে নিয়মিত নজরদারির কথা জানালো ডিএনসিসি। যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মাণ করেছে, হয়তোবা আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হয়তো সরিয়ে নেবেন। তো কিন্তু মেয়র মহোদয়ের কাছ থেকে, মেয়র স্যারের কাছ থেকে আমরা নির্দেশনা পেয়েছি এটি সরিয়ে দেওয়ার জন্য, সেজন্য আমরা আজকে এটি সরিয়ে দিয়েছি। তবে উচ্ছেদ অভিযান চালানোর পর আবারও দখল হচ্ছে সড়ক, ফুটপাত। এই যেমন কারওয়ান বাজারে ফুটপাতে থাকা শ্রমিক লীগের কার্যালয়টি উচ্ছেদ করা হয় গত বছর, কিন্তু আবারও ফুটপাতে গড়ে তোলা হয়েছে কার্যালয়টি। ডিএনসিসির মেয়র বলছেন, সরকারি, বেসরকারি বা রাজনৈতিক দল কাউকেই ফুটপাত দখল করতে দেয়া হবে না। আমরা বেশ কিছু রাজনৈতিক দল যেটাই হোক না কেন, যারই হোক না কেন, আমরা কিন্তু এটা আইনগত এটাকে মোটে এটা গ্রহণযোগ্য নাই। এবং আমরা মনে করি প্রত্যেকেই যার যার অফিস ফুটপাতে করে জনগণের সাথে এটা আমরা ব্যাহত হচ্ছে, এটি আমরা করতে দিব না। এদিকে পঞ্চম দিনের মতো অভিযান চালানো হয়েছে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে। এদিন ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলার অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ পর্যন্ত 5 দিনে 550-র মতো অবৈধ দোকান উচ্ছেদ হলো। অভিযান শেষ হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার অন্যতম আসামি বাস চালকের সহকারী রশিদকে গ্রেপ্তার করেছে পিবিআই। ভোরে ছাতক উপজেলার বুড়াই গাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, সংস্থার একটি বিশেষ দল সুনামগঞ্জের ছাতক উপজেলার বুড়াইগাঁও এলাকায় রশিদের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অপর 2 আসামি বাসের চালক ও গেটম্যান এখনও পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শনিবার দিরাই থেকে সিলেট ফেরার পথে চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসের চালক ও সহকারী। নিজেকে বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন ওই ছাত্রী। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যাকে গ্রেফতার করছি সে বাসের হেল্পার ছিল। হেল্পার এবং চালক এবং গেটম্যান 2 জন পলাতক রয়েছে এবং হেল্পার তাকে আমরা আইডেন্টিফাই করেছি। ভিকটিম নিজেই সেটা আইডেন্টিফাই করেছে, ছবি দেখে আইডেন্টিফাই করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া মীর কাশেম আলীর পাচার করা $2.5 কোটি ফিরিয়ে আনার প্রক্রিয়ার কোনো অগ্রগতি নেই। কাজের অগ্রগতি জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর BFIU বলছে পাচার হওয়া অর্থের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB বলছে, আনকাকের সাথে চুক্তি থাকায় সদিচ্ছা থাকলে এই টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব। যুদ্ধ অপরাধের বিচার বানচাল করতে মার্কিন লবিস্ট ফার্ম ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটের কাছে $25 মিলিয়ন বা $250 কোটি পাচার করেন মীর কাশেম। 2011 সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করতে এই লবিস্ট ফার্ম নিয়োগ দেয়া হয়। লবিস্ট নিয়োগে অর্থ পাচারের এই ঘটনা অনুসন্ধান করে দুদক। অর্থ পাচারে প্রয়োজনীয় তথ্য পেতে যুক্তরাষ্ট্রে 2012 সালে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট MLAR পাঠায় দুদক। এরপর বিভিন্ন সময় তাগিদপত্র দিয়েও তথ্য পায়নি সংস্থাটি।
2017 সালে আইনের পরিবর্তন আসায় মীর কাসেম আলীর অর্থ পাচারের অনুসন্ধান করার ক্ষমতা হারায় দুদক। এরপর অনুসন্ধানটি বিএফআইইউ এর কাছে হস্তান্তর করে সংস্থাটি। তবে অনুসন্ধানের পরিস্থিতি জানতে চেয়ে বিএফআইইউকে নিয়মিত তাগিদপত্র দিয়েও কোনো সাড়া পায়নি দুদক। এই বিজয়ের মাসেও আমরা মীর কাসেম আলীর ফাইলের সর্বশেষ অবস্থা জানার জন্য বিএফআইইউকে আমরা চিঠি পাঠিয়েছি। আমরা কোনোভাবেই ছাড় দিব না যে একজন যুদ্ধাপরাধীর 25 মিলিয়ন মার্কিন ডলার অন্য কেউ ভোগ করবে। বিএফআইইউ বলছে এই বিষয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না, তাই অচল অবস্থার মধ্যে পড়েছে অনুসন্ধানটি। বেশ আগের ঘটনা, বিভিন্ন জায়গায় এটা লেখা হয়েছিল, কিন্তু এটার সঠিক কোনো তথ্য তখন কোনো এফআইইউ দিতে পারে নাই। টিআইবি বলছে বাংলাদেশ আনকাকভুক্ত দেশ হওয়ায় অন্য কোনো আনকাকভুক্ত দেশ থেকে টাকা আনা সময়ের ব্যাপার মাত্র। এই জন্য প্রয়োজন চৌকস অনুসন্ধান আর সদ ইচ্ছা। যে অর্থ পাচার ফেরত আনার যে পদ্ধতি আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে নির্ধারিত আছে, সেই পদ্ধতি যদি সরকার অনুসরণ করে তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ যেরকম ফিরিয়ে আনা সম্ভব। যারা এর সাথে অর্থ সম্পদ করেছেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচার আয়তায় আনা অবশ্যই সম্ভব। অনুসন্ধান বা তদন্ত করা বিএফআইইউ এর কাজ নয়, তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তারা এই অর্থ পাচারের ঘটনা অনুসন্ধানের দায়িত্ব দিতে পারে বলেও মনে করে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত ৯টায় বাংলাদেশের এই পর্যায়ে থাকছে খেলার খবর, জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। স্থগিত শ্রীলঙ্কা সফর এপ্রিলে হওয়ার সম্ভাবনা দেখছে বিসিবি। জন লুইসি হচ্ছেন টাইগার ব্যাটিং পরামর্শক। বঙ্গবন্ধু সাব চ্যাম্পিয়নশিপ আগামী সেপ্টেম্বরে নতুন বছরে 4টি বয়সভিত্তিক টুর্নামেন্টের পরিকল্পনা। স্থগিত শ্রীলঙ্কা সফর এপ্রিলে হওয়ার সম্ভাবনা দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে অনুযায়ী এসএলসির সাথে কথাবার্তাও এগিয়েছে। এর আগে নতুন বছরে সফলভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি। উইন্ডিজ সিরিজ নিখুঁতভাবে আয়োজনে নিশ্চিত করবে জৈব সুরক্ষা বলয়। প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিরিজকে সামনে রেখে 8 থেকে 10 জানুয়ারি টিম হোটেলে উঠবে বাংলাদেশের ক্রিকেটাররা। আর জন লুইসি যে ব্যাটিং পরামর্শক হচ্ছেন টাইগারদের, সে আভাসও মিলেছে তার কথায়। ক্রিকেট ক্যালেন্ডার থেকে একটা বছর হারিয়ে গেছে টিম টাইগার্সের। নতুন বছরে ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত 3 টেস্টের সিরিজ আলোর মুখ দেখছে। এপ্রিলে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে যাবে মুমিনুলের দল। আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলবো, এবং এর সাথে যদি অন্য কোনো কিছু অ্যাড হয় সেটা আমরা আমাদের এফটিপিতে যদি আমাদের ওই স্পেসটা পাওয়া যায় আমরা সেটা ভাবে কাজ করে নেব। অ্যাট দিস স্টেজ এটা এপ্রিলকে টার্গেট করেই করা হচ্ছে। এই সময় একটা অ্যাভেলেবল স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য, সেভাবেই আমরা কাজ করছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। 2 টেস্ট ও 3 ওয়ানডে সফলতার সঙ্গে আয়োজন বিসিবির জন্য বড় পরীক্ষা। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে সফলতার সঙ্গে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-20 কাপ আয়োজনের অভিজ্ঞতা উইন্ডিজ সিরিজে বিসিবিকে দিচ্ছে আত্মবিশ্বাস। ইতিমধ্যে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। আমরা সবাই বেশ কনফিডেন্ট, যেহেতু আগেরগুলো ছিল 3 টিম এবং 5 টিমের কম্পিটিশন এবং বাইল্যাটারাল ট্যুর, যদিও এটা ইন্টারন্যাশনাল সিরিজ, 2টা টিমের পার্টিসিপেশনে এই সিরিজটা হয়ে থাকে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য আরও ইজি হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ক্যাম্প শুরু। তার আগে করোনা টেস্ট দিয়ে হোটেলে উঠবেন তামিম মুশফিকরা। কোচিং স্টাফের সবাই চলে আসবেন ওই সময়। নীল ম্যাকেনজির উত্তরসূরি হিসেবে ইংলিশম্যান জন লুইসের সাথে কথা প্রায় পাকা। উইন্ডিজ সিরিজে হবে নতুন ব্যাটিং পরামর্শকের প্রথম অ্যাসাইনমেন্ট। কোচিং স্টাফ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে শেষের দিকে হয়তো কিছু মাইনর টার্মস কন্ডিশনের আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, সেক্ষেত্রে আমাদের এই সময়টাই আমরা নিচ্ছি। অলমোস্ট ফাইনাল হয়ে আছে, আপনারা আশা করি যে খুব শীঘ্রই নামটা পেয়ে যাবেন। উইন্ডিজ সিরিজ চলাকালীন আবুধাবিতে চলবে টি10 লিগ। ওখানে দল পেয়েছে 6 বাংলাদেশি। জানুয়ারিতে সিরিজ চলায় তাসকিন আফিফদের আবুধাবিতে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছর সেপ্টেম্বরে হবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। 14 থেকে 25 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই আসরটি।
এছাড়া করোনা পরিস্থিতির মধ্যেও 2021 সালের 4টি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে চায় সাফ কর্তৃপক্ষ। আজ নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্তগুলো হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাফের 13তম আসরকে জাঁকজমক করতে চেয়েছিল বাংলাদেশ। নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা স্থগিত করতে হয়। করোনা প্রকোপ না কমলেও স্থগিত হওয়া বঙ্গবন্ধু সাফের বিষয়ে সিদ্ধান্ত এসেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভায়। সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল সহ সাফের প্রতিনিধিরা অনলাইন সভায় বসে ঠিক করেছেন আগামী বছর 14 থেকে 25 সেপ্টেম্বর ঢাকায় বসছে আসরটি। সিনিয়রদের প্রতিযোগিতা ছাড়াও বয়সভিত্তিক 4টি আসর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সভায়। তবে ছেলেদের অনূর্ধ্ব 15, 18 ও মেয়েদের অনূর্ধ্ব 16 ও 19 সাফ চ্যাম্পিয়নশিপ সূচি চূড়ান্ত হলেও সিদ্ধান্ত হয়নি ভেন্যু নিয়ে। আমাদের যে মেন এজেন্ডার মধ্যে আমাদের সাফ রিভাইজ স্ট্যাটুস যেটা ছিল, সেই রিভাইজ স্ট্যাটুস, স্ট্যান্ডিং অর্ডার্স অফ দ্য কংগ্রেস এবং ইলেকট্রাল কোড সাফে, তিনটি আমরা অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে। এছাড়া আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডারের মধ্যে আগামী বছর আমরা মহিলাদের, মেয়েদের 16 আর 19, ছেলেদের 15 আর 18 এবং সাফ চ্যাম্পিয়নশিপ এই কয়টা টুর্নামেন্ট আগামী বছর ক্যালেন্ডারে অ্যাপ্রুভ করা হয়েছে উইথ ডেটস। এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের আদলে সাফের নতুন গঠনতন্ত্র অনুমোদিত হয়েছে। 2020 সালের বাজেটও পাশ হয়েছে এই সভায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। জানাবো অন্যান্য প্রসঙ্গ। তাপমাত্রা হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি, সূর্য তখনও ওঠেনি, এমন কাক ডাকা ভোরে বরফে ঢাকা থেকে মাছ শিকার উৎসব। চীনের উত্তর পশ্চিমের জিলিং প্রদেশে বাৎসরিক এ উৎসবে করোনা আর প্রচণ্ড শীত উপেক্ষা করে যোগ দেন গ্রামবাসীরা। এভাবেই বংশ পরম্পরায় শীত মৌসুমেও মাছ শিকারের ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা। তবে করোনার কারণে এবছর দর্শনার্থীদের সংখ্যা কম। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। মাদকের আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। মুদি দোকান থেকে শুরু করে ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিংয়ের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা সহ নানা মাদক। স্থানীয়রা বলছেন প্রশাসনের সহযোগিতায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে ক্যাম্পের কিছু নেতা। কিভাবে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে তার কোনো সদুত্তর দিতে পারেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ বলছে ঘিঞ্জি এলাকার কারণে ক্যাম্পে অভিযান চালানো সহজ নয়। প্রকাশ্যে মাদক কেনাবেচা যেন এখানে খুব স্বাভাবিক বিষয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ল চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুর ইয়াবা বিক্রির দৃশ্য। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের গলি ধরে হাঁটলেই দেখা যায় প্রকাশ্যে মাদক বিক্রির এমন চিত্র। ক্যাম্পের অলিগলি, মুদি, ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অবাধে বিক্রি হচ্ছে ইয়াবা সহ নানা মাদক দ্রব্য। অনুসন্ধানে জানা গেছে রাজধানীর যে কয়েকটি স্পটে মাদক বিক্রি হয় তার অন্যতম জেনেভা ক্যাম্প। বাসিন্দাদের দাবি, এই কারবার নিয়ন্ত্রণ করছেন ক্যাম্পের কিছু নেতা। মাদক ব্যবসা এরকম খুব শক্তিশালী চলে যাচ্ছে, আর এরা যারা প্রতিনিধি আমাদের ক্যাম্পে, এরা মাদক ব্যবসায়ীকে আশ্রয় পোষে দেয়। করোনাকে পুঁজি করে এখন যে আবার আগের মতন মাদক ব্যবসা চলে যাচ্ছে, সেটা আসলে হচ্ছে যে আমাদের প্রতিনিধির কারণে। প্রশ্ন, তবে কিভাবে বা কাদের মদদে এখনো ধরাছোঁয়ার বাইরে এই সাম্রাজ্য? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, আন্তর্জাতিক সংস্থার আওতাধীন ক্যাম্পটিতে অভিযান পরিচালনায় রয়েছে বিধিনিষেধ। সেই সুযোগে গা ঢাকা দেয় মাদক কারবারিরা। জেনেভা ক্যাম্পে স্পেশালি আমরা অনেকবার অভিযান করেছি এবং আরও করব। যে আমরা যদি যেখানে যদি শুনি যে মাদকের সেখানে বিস্তার হচ্ছে বা মাদক সেখানে বেচাকেনা হচ্ছে, আমরা যথেষ্ট ভাবে অভিযান পরিচালনা করি। মাদক ব্যবসার কথা স্বীকার করে পুলিশ বলছে ক্যাম্পের বাইরে টহল থাকে, তবে ক্যাম্পের ভিতরে চাইলেও অভিযান চালানো সহজ নয়। স্বাভাবিক কারণেই এখানে যেহেতু তারা একটা গেঞ্জি এলাকার মধ্যে থাকে, লক্ষ লক্ষ মানুষ
মানে একসাথেই থাকে বলা যায়। সেখানে অভিযানের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করি, আমাদের পুলিশও যেন এখানে কোনো কারণে বাধাগ্রস্ত না হয় সে কারণে আমরা সতর্কতা অবলম্বন করি। যে অন্যান্য জায়গায় যেভাবে পুলিশ কম সংখ্যক পুলিশ নিয়ে অভিযান চলে যায়, সেখানে অভিযানের ক্ষেত্রে আমরা একটু টাইম নিয়ে সময় নিয়ে আমরা অভিযানটা করি। চিহ্নিত স্পট, চিহ্নিত মাদক ব্যবসায়ীরাও, তবুও ধরাছোঁয়ার বাইরে জেনেভা ক্যাম্পের মাদক সাম্রাজ্য। প্রশাসনের গাফিলতি, অনীহা বা সীমাবদ্ধতা যাই হোক না কেন, এখনই নিয়ন্ত্রণ করা না গেলে দেশের জন্য তা অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার অজুহাতে 2 বছর শ্রমিকদের 5% করে ইনক্রিমেন্ট দিতে চান না পোশাক শিল্প মালিকরা। এজন্য শ্রম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে মালিকদের সংগঠন বিকেএমইএ। সংগঠনটির এমন পদক্ষেপকে অমানবিক মন্তব্য করে শ্রমিক নেতারা বলছেন, এতে অসন্তোষ তৈরি হবে পোশাক খাতে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউনের পথে হাঁটছে বাংলাদেশের তৈরি পোশাকের গন্তব্য যুক্তরাজ্য সহ অনেক দেশ। ফলে বাতিল ও স্থগিত হচ্ছে ক্রয় আদেশ। আবার অনেক ব্র্যান্ড পোশাকের মূল্য পরিশোধ করতে পারছে না। শিল্প মালিকদের দাবি, করোনার কারণে পোশাকের দাম কমেছে 10 থেকে 15%। করোনার ধাক্কা সামলাতে সরকারের কাছে প্রণোদনার ঋণ নিচ্ছেন উদ্যোক্তারা। এবার তারা শ্রমিকের ইনক্রিমেন্ট বাতিলের দাবি তুলেছেন। শ্রম প্রতিমন্ত্রীকে লেখা চিঠিতে বেতন বৃদ্ধির বিধান 2 বছর স্থগিত রাখার দাবি জানিয়েছেন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। পোশাক শিল্প মালিকরা জানান, কারখানা বন্ধ বা কর্মী ছাঁটাই না করে ব্যবসা টিকিয়ে রাখতে এমন পরিকল্পনা তাদের। আমাদের যে অর্ডারগুলি বাইরেরা প্লেস করতেছে, প্রত্যেকটা অর্ডারে এবং প্রত্যেকটা মানে ব্র্যান্ড এবং বায়ার প্রাইস কমিয়ে দিয়েছে। তো আমাদের তো কোথাও কোনো কস্টিং তো কমেনি, আমাদের অ্যাডজাস্টের জায়গা নেই। মালিক পক্ষের এমন দাবি অযৌক্তিক বলছেন শ্রমিক নেতারা। তারা জানান, করোনার কারণে অনেক কারখানায় কাজ কম, তাই ওভারটাইম কাজ করার সুযোগ পাচ্ছেন না শ্রমিকরা। এই অবস্থায় ইনক্রিমেন্ট বন্ধ হলে চরম বিপদে পড়বেন তারা। করোনাকালীন সময়ে তারা যে পত্রটা দিয়েছেন অত্যন্ত আমি মনে করি অমানবিক। শ্রমিকরা শুধু ক্ষুধার্ত থাকবে এবং বাকিরা সবাই ভালো থাকবে, এটা তো হয় না। কারণ যদিও সকলের সমস্যা সকলেরই আছে, এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি ভাবে শ্রমিকদের কিন্তু ওভারটাইম হচ্ছে না। ওভারটাইম না হওয়ার ফলে তাদের শুধু এই বেতনের উপর নির্ভর করছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির সাথে তাল মেলাতে প্রতি বছর 5% বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে আইনে। ইনক্রিমেন্ট না হলে শ্রমিকের প্রকৃত মজুরি কমে যাবে। বিশ্ববাজারে তৈরি পোশাক খাতের চাহিদা কমে গিয়ে এই খাত যে সংকটে পড়েছে, সেই সংকটের দায় আসলে শ্রমিকদের উপরে যতটা কম দেয়া যায় ততই ভালো, এবং তাদের উপরে আসলে কোনো দায় যাওয়া উচিত নয়। শ্রমিকরা ইতোমধ্যেই তাদের ওভারটাইম কমে যাওয়ায় তাদের যে স্বল্প আয় সেটা দিয়ে টিকে থাকাটা তাদের জন্য মুশকিল হচ্ছে। 2013 সালের নিম্নতম মজুরি বোর্ড প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের মূল মজুরির 5% বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া বাধ্যতামূলক করে। এরপর থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট পাচ্ছেন শ্রমিকরা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের উত্তর পশ্চিমে জিলিং প্রদেশে বরফ ঢাকা চাগান লেকে চলছে মাছ ধরার বাৎসরিক উৎসব। করোনা আর প্রচণ্ড শীত উপেক্ষা করে এই উৎসবে যোগ দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। তবে করোনার কারণে এবছর দর্শনার্থীদের সংখ্যা কম। ভোরের আলো পুরোপুরি ফোটেনি, তাপমাত্রা হিমাঙ্কের 20 ডিগ্রি নিচে। তবে চাগান লেকে উপস্থিত সবার রক্তে এখন মাছ শিকারের নেশা। বরফে ঢাকা লেকে মাছ ধরার কৌশল একেবারে আলাদা। পুরো বরফখণ্ডে গর্ত করতে হয়, পরে সেখান দিয়ে নামানো হয় বিশাল জাল। পর্যাপ্ত মাছ ধরা পড়লে ঘোড়া দিয়ে সে জাল টেনে তোলেন শিকারীরা। এভাবেই বংশ পরম্পরায় শীত মৌসুমে টিকিয়ে রাখা হয়েছে মৎস্য আহরণ পদ্ধতি। শুধু শিকার নয়, লেকের মাছ বাঁচিয়ে রাখার দায়িত্বও পালন করেন পুরো গ্রামের মানুষ। আর এভাবেই গড়ে উঠেছে প্রকৃতি ও মানুষের অবিচ্ছেদ্য বন্ধন। হাজার বছর ধরে এই সংস্কৃতি টিকে থাকলেও প্রায় 1 যুগ আগে সেটা এসেছে প্রচারের আলোয়। তাই বিভিন্ন জায়গার মানুষ বছরের এই সময় টাটকা মাছের স্বাদ নিতে ভিড় করেন লেক পারে। এবছর করোনার কারণে সেই সংখ্যা কমলেও পছন্দের মাছ কিনতে ভিড় করেছেন অনেকেই। আমি উপহার হিসেবে একটি মাছ কিনেছি, অন্যটি আমার জন্য। প্রতি বছর আমি এই উৎসবে আসি, এখানকার মাছের স্বাদ অনন্য। 2 মাস ধরে চলে এই মৌসুম। লেকপাড়ের মানুষের জালে প্রতি বছর ধরা পড়ে প্রায় 10 লাখ কিলোগ্রাম মাছ। এবছর 15 লাখ কেজির আশা সংশ্লিষ্টদের। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।